টাইম অফ ডেটটা আমরা কিন্তু এখনই বলতে পারছি না কখন উনি মারা গেছেন, অতটা সার্টেনিটি কিন্তু পিএম রিপোর্ট থেকে উঠে আসছে না। আপনি বলুন না আমাকে, একটা মানুষকে আপনি শাস্তি দিলেন লাইফ ইমপ্রিজনমেন্ট, আপনার সার্টেনিটির পয়েন্টগুলো তো খুব ভালো করে হবে, ক্ল্যারিটি অফ ইনফরমেশন তো থাকবে, সেখানে কোথায়? এখানে তো আমরা সেরকম ক্ল্যারিফাইড ওয়েতে কিছু পাচ্ছি না। দিকটা আমরা কখনো দেখিনি ইনভেস্টিগেট করে যে ওর মার কাছে কার ফোন ছিল, বাবার কাছে কার ফোন ছিল, রাত্রি 11:30টায় কার ফোন ছিল। হ্যাঁ, এই যে ফোনগুলো এসে যাচ্ছে টাইমে টাইমে, ওটা যে অভয়ারই ছিল কেন? একজন ডাক্তারবাবু যখন এই কথাটা বলছেন নিশ্চয়ই তার কারণ আছে, যে 4টে থেকে রাত্রি 8টা, এই রাত্রি 8টাটা এক্সটেন্ডেড হয়ে কি পুরো রাত এবং আজ অব্দি তার কোনো হদিশ নেই, তাহলে সেটাই কি হয়ে গেল? অকুস্থল তাহলে সেমিনার হল নয়, অকুস্থল আরজিকরের বাইরে। হ্যাঁ, আরজিকরের বাইরে, এটা অনেক প্রমাণিত আমরা পেয়েছি। ওদের একটা স্টোরির ওপরে একটা ট্রায়াল হয়ে গেল, সেই ট্রায়ালের এগেনস্টে আপনার কোনো ডাইরেক্ট এভিডেন্স আপনি দিতে পারলেন না। কেন দিতে পারলেন না? নার্সিং স্টাফ, গ্রুপ ডি স্টাফ, হ্যাঁ, বা পুলিশ বা সিভিক যারা ওখানে ডিউটিরত ছিলেন গেটে, বা আয়া, আপনি তো কাউকেই আনতে পারলেন না যারা বলবে যে অভয়াকে দেখা গিয়েছিল। প্রসিকিউশনও তো গল্প করেই এই জাজমেন্টটা বার করলো, আর তার এভিডেন্স কোথায় যে অভয়া ওখানে কাজ করছিল? কোনো একটা এভিডেন্স দেখান যে রাত্রিবেলা উনি কাজ করছিলেন, এই এতটার সময় এই হাতের লেখা বা কিছু, হ্যাঁ, বা এই ফোন বা এই ডাটা, ইন্ডিভিজুয়াল কিছুই তো আপনি দিতে পারছেন না। শুধু ওদের স্টোরিতে আমাকে দাঁড়াতে হবে, এ কথা বলছেন কি করে? ডিফেন্সের নিজের তরফে কোনো রকম কোনো কিছু উঠিয়ে আনার কোনো তাগিদ আমি দেখতে পাইনি, সবকিছুকে সাপ্রেস করার তাগিদ বরঞ্চ আমি দেখেছি। কাজ করার স্কোপ পাইনি, এই স্কোপটা আমাকে ডিপার্টমেন্টাল কিছু গাইডলাইন এবং এসব দেখিয়ে রাখা হয়েছে। 40টা ফটোগ্রাফের কথা, যেটা ক্রাইম সিন হওয়ার সঙ্গে সঙ্গে তোলা হয়েছিল বাই দ্য টালা পিএস। এবার ওই ফটোগ্রাফস গুলো হার্ড কপি ছিল 40টা। এবার ওই হার্ড কপিগুলোর একটা কপি করে আমাদেরও দেওয়া হয়েছিল, কিন্তু সেই কপিগুলো আমাদের সিনিয়র মানে যে ডিপার্টমেন্টের হেড স্যার আছেন সৌরভ ব্যানার্জি, উনি বাড়ি নিয়ে চলে গেলেন, আমাকে একটা কপিও দেখানো হলো না। পরে আমি আমাদের যে সরকারি পিপিদের যে রুমে গিয়ে পিপিদের কাছ থেকে আমি ওই পিপি স্যারদের কাছ থেকে আমি ওই ফটোগুলো দেখি, এবং যাতে সন্ধিহান অনেক কিছু উঠে আসছে। এখানে আমার একটা ইন্ডিভিজুয়াল ছিল যে মানে এনকোয়ারি, তাতে উঠে আসছে যে যে এই যে বলা হচ্ছে যে ইনভেস্টিগেশন করা হয়নি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো করা হয়নি, কিন্তু যতটুকুনি করা হয়েছে তার থেকেও আমরা যেটুকুনি পাচ্ছি তার থেকেও তো আমরা কোনো কাজই করলাম না, ডিফেন্স কাজ করলো না। এখানে হাইকোর্ট লেভেলেও যদি সেই কাজটা না করা হয় তাহলে তো ডাইরেক্ট তার ইম্প্যাক্ট আমার আসামির ওপরে এসে পড়বে। শুধু তাই না, যারা সত্যিকারের ক্রাইম করেছে তারাও কিন্তু অধরাই থেকে যাবে। তাহলে এখানে আমার আরেকটা কোয়েশ্চেন এবার সবার কাছে, আপনারাও বুঝুন যে আমার মক্কেল তো ছিল ক্রাইম করার জন্য, আমি বলছি খারাপ মানুষ গেছিল ক্রাইম করতে, কিন্তু আপনার মেয়েও কি ওই ক্রাইমে বা আপনার ভিকটিমও কি ওই ফ্লোরে ওই সময় ছিল? তার কনফার্মেশন কোথায়? আজকে মূলত বেশ কিছু দিক আমাদের অধরা থেকে গিয়েছিল আগের দিন, আর সময়ের সাপেক্ষে আলোচনা করা হয়ে ওঠেনি। মূলত কোন দিকগুলো আজকে ব্যাখ্যা করবেন? আমি যেটা ব্যাখ্যা করব আজকে, কিছু ইম্পর্টেন্ট দিক যেগুলো আমরা মানে আলোচনার মধ্যে আনিনি আগের ভিডিওয়, বা আনা সম্ভব হয়নি। এখন ফার্স্টেই আমি আসবো যে অপূর্ব বিশ্বাস যিনি পোস্টমর্টমটা করেছিলেন। এখানে পোস্টমর্টম কখন শুরু হয়েছিল না, উনি বলছেন সন্ধ্যে 6টা, 9/8 সন্ধ্যে 6টার সময় পোস্টমর্টম শুরু হয়েছিল। তারপরে উনি বলছেন টাইম অফ ডেথ না এনি টাইম উইদিন 19 hours prior to the time of conduction of PM examination। মানে 6টার সময় শুরু হয়েছিল, আর সকাল 6টা যদি ধরেন তাহলে ওটা হলো 12 ঘন্টা, তার সঙ্গে আরো 7 ঘন্টা অ্যাড করুন, মানে সকাল 11টা, রাত্রি 11টা, মানে রাত্রি 11টা থেকে সকাল মানে সন্ধ্যে 6টা, এই সময়ের মধ্যে উনি বলছেন যে এই মানে ওনার ডেথটা হয়েছে। এবার যখন ডেটটা হলো তাহলে আমরা দেখছি যে 4:03 সঞ্জয়ের এন্ট্রি হয়েছিল, কিন্তু উনি রাত্রি 11টা অবধি কিন্তু টাইম দিচ্ছেন। এই জায়গাটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আর স্টমাক যে 185 grams of partly digested food residue, considering the stomach emptying time is 4 to 5 hours, so time of death is within 4 to 5 hours after the last meal। এবার এখানে একটা কোয়েশ্চেন এসে যাচ্ছে যে লাস্ট মিলটা তাহলে কখন? ঠিক আছে, তাহলে এইটাও একটা কোয়েশ্চেন মার্ক।
এই যে লাস্ট মিলটা যে অভয়াই করেছিল, না মিলের কোনো স্টোরি ছিল, হ্যাঁ, কেন আমরা মিল রিলেটেড কিছুই পাইনি, না ফুড প্যাকেট, না কোন কোম্পানি ওকে ডেলিভারিটা দিয়েছিল, না ডেলিভারি বয় অবধি আমাদের ডিফেন্স পৌঁছতে পেরেছিল, না প্রসিকিউশন খুঁজে বার করতে পেরেছিল। কেন যে ডেলিভারি বয় অব্দি, যে ডেলিভারি বয় রাত্রিবেলা সেদিনকে ডক্টর অর্ক সেন, হ্যাঁ যিনি ফুডটা অর্ডার করেছিলেন, হ্যাঁ, তাকে কি ক্রস কোয়েশ্চেন করেছিলেন আপনারা? না সেরকম তো কোনো কোশ্চেন তাকে করাও হয়নি। এখানে এই সব ঘটনাগুলো আমাদের ইঙ্গিত দিচ্ছে যে উনি যে কখন লাস্ট খাবারটা খেয়েছেন সেই নিয়েও যথেষ্ট সন্দিহান আছি আমরা। এবং তার থেকে সো দ্য টাইম অফ ডেথ ইজ উইদিন 4 to 5 hours, মানে এই তাহলে টাইম অফ ডেথটা আমরা কিন্তু এখনই বলতে পারছি না কখন উনি মারা গেছেন, অতটা সার্টিনিটি কিন্তু পিএম রিপোর্ট থেকে উঠে আসছে না। আরেকটা হলো যেটা আপনি বলুন না আমাকে, একটা মানুষকে আপনি শাস্তি দিলেন লাইফ ইমপ্রিজনমেন্ট, আপনার সার্টিনিটির পয়েন্টগুলো তো খুব ভালো করে হবে, ক্ল্যারিটি অফ ইনফরমেশন তো থাকবে, সেখানে কোথায়? এখানে তো আমরা সেরকম ক্ল্যারিফাইড ওয়েতে কিছু পাচ্ছি না। এরপরে যেটা আমি আসবো সেটা হলো ডক্টর তপাদার, যিনি হ্যাঁ সৌমিত্র রয় তপাদার, তাই তো, সুমিত্র রয় তপাদার, যার আন্ডারে উনি অভয়া এটা হ্যাঁ ওনার মাস্টার ডিগ্রিটা করছিলেন। এবার কথা হলো উনি বলছেন যে বিকেল 4টে থেকে 8টা অবধি ওর কোনো ওয়্যারঅ্যাবাউটস খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবার এবার আমরা এই ক্ষেত্রে আরেকটা কথা বলি যে ধরুন 4টে থেকে 8টা অবধি উনি মেনশন করছেন, কিন্তু 8টার পরে যে উনি ওখানে ওনার এক্সিস্টেন্সটা পাওয়া গেছে ভিকটিমের, তারও তো আমরা হদিশ পাচ্ছি না। দিদি আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো, আমরা আপনার এই পয়েন্টটা আপনি তুলেছিলেন, এই প্রসঙ্গে আমরা নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে যখন কথা বলছিলাম, নির্যাতিতার মা বাবা বলছেন যে তাদের মেয়ে কোনো এরকম বিকেল 5টার সময় তাদের মেয়ের সাথে তাদের কথা হয়েছে, হসপিটালে প্রেজেন্ট ছিল। ধরুন আমি আজকে এখানে এখন আছি, আমি একটা কোনো জায়গায় হয়তো ফেসে গেলাম, আমার ফোনটা হয়তো যারা আমাকে ফাঁসালো তারা নিয়ে নিল। এবার কোনো একজন মহিলা কোনো একটা সাবস্ট্যান্স ওর স্পিকারের সামনে লাগিয়ে আমার মায়ের সঙ্গে কথা বললো, আমার মা ভাবলো আমার মেয়েই কথা বলছে, নাম্বারটা তো পাচ্ছেন, আপনি কি করে জানছেন যে মেয়েই কথা বলছে? আর সেই জায়গাগুলো কি আমরা মানে ক্ল্যারিটি আনার চেষ্টা করা হয়েছে মানে ইনভেস্টিগেটিং এজেন্সির কাছ থেকে, যে যে কোম্পানি, যে সিম কোম্পানি, তার থেকে যে ডাটা কালেকশন করা বা ডাটা থেকে যে উদ্ধার করা যে কার গলা ছিল, মানে আমার পিছনে ধরুন আমি এখন এইখানে যে আপনাকে ইন্টারভিউটা দিচ্ছি, তো এর সারাউন্ডিংস এর কিছু আওয়াজ তো থাকবে, সেরকম কিছু আমরা কি পাচ্ছি যে গলার পেছনে কি কি ইয়ে ছিল, সাসপিশিয়াস কিছু ছিল কিনা? আমরা তো এই থিওরি মানে এই দিকটা আমরা কখনো দেখিনি ইনভেস্টিগেট করে, যে ওর মার কাছে কার ফোন ছিল, বাবার কাছে কার ফোন ছিল, রাত্রি 11:30টায় কার ফোন ছিল। হ্যাঁ, এই যে ফোনগুলো এসে যাচ্ছে টাইমে টাইমে, ওটা যে অভয়ারই ছিল, কেন একজন ডাক্তারবাবু যখন এই কথাটা বলছেন নিশ্চয়ই তার কারণ আছে, যে 4টে থেকে রাত্রি 8টা, এই রাত্রি 8টাটা এক্সটেন্ডেড হয়ে কি পুরো রাত এবং আজ অব্দি তার কোনো হদিশ নেই, তাহলে সেটাই কি হয়ে গেল? তাহলে আপনি বলছেন এই ঘটনা, সম্পূর্ণ ঘটনাটা কি অকুস্থল, তাহলে সেমিনার হল নয়, অকুস্থল আরজি করের বাইরে? হ্যাঁ, আরজিকরের বাইরে, এটা অনেক প্রমাণিত আমরা পেয়েছি। সিএফএসএল থেকে সিএফএসএল রিপোর্ট যে আছে, ক্রাইম সিন রিপোর্ট, তাতেও মেনশন করা আছে যে ক্রাইম ওখানে কন্ডাক্ট হয়েছে কিনা যথেষ্ট সন্দেহ আছে ওনাদের, কেন ওনারা 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা ওনারা জায়গাটা ভালো করে ছানবিন করার পর যে রিপোর্টটা বানিয়েছেন, তাতে দেখা যাচ্ছে যে সবকিছু খুব অর্গানাইজড ওয়েতে। এবং আমরা যে যখন বডিটা ওখানে উদ্ধার হলো, সবাই দেখতে পেলো, তখন দেখা গেল যে ওনার যে ইউজ করা মোবাইল অ্যান্ড ল্যাপটপ, ওনারা লিখেছেন যে বডি আর ওয়ালের মাঝখানে যে স্পেস, সেখানে খুব অর্গানাইজড ওয়েতে রাখা, জুতো, ব্যাগ, সবকিছু খুব অর্গানাইজড ওয়েতে, যেখানে বডিটাই শুধু একটু স্ক্যাটার্ড ওয়েতে রাখা, আর বাকি যে রুমের কোনো অংশে যে কোনো চুলের টুকরো বা কোনো ব্লাড স্টেন বা কোনো একটা দাগ কিছু পাওয়া যায়নি সেই রিলেটেড, ক্রাইম রিলেটেড। এবার এখানে এই থেকে একটা আসছে যে কোনো আফটার মানে কমিশন অফ দ্য ক্রাইম ইন সাম আদার প্লেস দ্য বডি, মানে আমরা এখানে এনে সাজিয়ে রাখা হয়েছে, এরকম একটা সাসপিশিয়াস ইয়েটা আমরা আউটলুক এভাবে আসছে আমাদের সামনে। এবং এই স্টোরিগুলো, এবার আমার যে আরেকটা স্টোরি সেটা হলো যে ধরুন এগুলো আমি সাসপিশিয়াস ওয়েতে বললেও কিন্তু আমার এখন অনেক কিছু মনে হচ্ছে এগুলোই সার্টেনিটি। কেন ওনার সঙ্গে ভিকটিমের সঙ্গে লাস্টে যারা খাবারটা খেয়েছিল তারা বলছে আমরা খাবার খেয়েছি,
আনা হয়েছে। হ্যাঁ, এবং কজনকে আপনারা কোশ্চেন করতে পেরেছেন টোটাল? তো যে যে এখানে শুধু আমরা ডাক্তার অর্ক এবং ডক্টর গুলাম আজম, হ্যাঁ, এই দুজনকেই প্রশ্ন করতে পেয়েছি, আর পূজা রায়। হ্যাঁ, এর বাইরে আমরা কাউকে প্রশ্ন, হ্যাঁ, অর্ক সেন, গুলাম আজম আর পূজা রায়, এদেরকে আমরা তা- আমি এখানে এখানে যে কথাটা বলতে চাই যে মানে মানে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু ধরুন একটা ক্রাইমের লাস্ট সিনে এদেরকেই পাওয়া গেছিল ডিউটিরত অবস্থায়, তাহলে এদের বক্তব্যকে কি আমি এতটাই গুরুত্ব দিয়ে ধরবো যে এটাই শেষ? এটা তো নয়। তারা যে সত্যি বক্তব্য বলছে, নিউট্রাল ওয়েতে কোনো ইনভেস্টিগেশন কি হয়েছিল যে থেকে উঠে আসে হ্যাঁ সত্যি উনি ওইখানে ছিলেন, সত্যি এই কথা হয়েছে, তার কি ভেরিফিকেশন কোনো কিছু করা হয়েছিল? আমার তো মনে হয় না সেভাবে ভেরিফাইড ওয়েতে। আমরা ওদের একটা স্টোরির ওপরে একটা ট্রায়াল হয়ে গেল, সেই ট্রায়ালের এগেনস্টে আপনার কোনো ডাইরেক্ট এভিডেন্স আপনি দিতে পারলেন না। কেন দিতে পারলেন না? নার্সিং স্টাফ, গ্রুপ ডি স্টাফ, হ্যাঁ, বা পুলিশ বা সিভিক যারা ওখানে ডিউটিরত ছিলেন গেটে, বা আয়া, আপনি তো কাউকেই আনতে পারলেন না যারা বলবে যে অভয়াকে দেখা গিয়েছিল। হ্যাঁ, তাহলে এখানে ডিফেন্সও কাগজ উঠিয়ে 161 স্টেটমেন্টগুলো চেক করলো না যে এই পেছনের স্টোরিটা কি ছিল। তাহলে এখানে একটা যেহেতু আমি ডিফেন্স এবং মানে প্রসিকিউশন একে অপরকে যে হেল্প করছে সেটা তো অলরেডি প্রমাণিত। এইখানে আরেকটা অ্যালিগেশন আসছে যে এই স্টোরিগুলো কেন আনা হলো না, বা ডাইরেক্ট কোনো এভিডেন্স কেন আসলো না সামনে, যারা রাত্রি 8টার পর বা রাত্রি 11:30 অবধি অভয়াকে দেখেছে। অতএব অভয়াকে দেখেছে এমন পার্সন কি আপনি আমার সামনে এখন আনতে পারছেন না, তাই তো? এতক্ষণ আপনি আপনার যে জাজমেন্ট, আপনার যে ইনভেস্টিগেশন, প্রসিকিউশন, ডিফেন্স, কেউ কি আনতে পারছে? শুধু গল্পের ওপরে তো একটা মানে আমার গল্পটা টিকলো না কেন, আমি কোনো কোরোবোরেট করতে পারলাম না কোনো এভিডেন্স দিয়ে। কেন পারলেন না? কারণ আজকে না, সেখানে প্রসিকিউশনও তো গল্প করেই এই জাজমেন্টটা বার করলো, আর তার এভিডেন্স কোথায় যে অভয়া ওখানে কাজ করছিল? কোনো একটা এভিডেন্স দেখান যে রাত্রিবেলা উনি কাজ করছিলেন, এই এতটার সময় এই হাতের লেখা বা কিছু, হ্যাঁ, বা এই ফোন বা এই ডাটা, ইন্ডিভিজুয়াল কিছুই তো আপনি দিতে পারছেন না। শুধু ওদের স্টোরিতে আমাকে দাঁড়াতে হবে, এ কথা বলছেন কি করে? নির্যাতিতার আজকে আজকে সঞ্জয় রায়ের হয়ে যে প্রাইভেট উকিল যিনি লড়বেন, এখনো শোনা যাচ্ছে অ্যাডভোকেট ইয়াস জালান, তিনি আমাদের সামনে বলছেন যে রীতিমতো রাজ্য সরকারের একটা ম্যানিপুলেশন হয়েছে। রাজ্য সরকারের ম্যানিপুলেশনে ডিফেন্স অর্থাৎ লিগাল হেড থেকে সেরকম ভাবেই লড়া হয়েছে। আপনিও কি সহমত পোষণ করেন? কি বলবেন এই সাপেক্ষে? আমি ওনার রাজ্য সরকারের সঙ্গে কিছু তো প্রেশার ছিল, না হলে ডিফেন্স আজকে সবকিছু দেখে সবকিছু যতটুকুনি মেটেরিয়াল পাওয়া গেছে তার উপরে আমি তো বলেই চলেছি। তাহলে এই কড়াগুলো ওনারা করলে আজকে আমরা একটা ভালো লেভেলে থাকতাম, এবং ইনভেস্টিগেশনও একটা ভালো কতটা হয়েছে সেটাও আমরা জানতে পারতাম, কেসটা একটা ভালো স্টেজে থাকতো। আজকে আমাদের হয়তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করতে হতো না, এখান থেকেই আমরা কিছু ভালো কনফার্মেশনের দিকে কিছু আমরা যেতে পারতাম। মানে ডিফেন্সের নিজের তরফে কোনো রকম কোনো কিছু উঠিয়ে আনার কোনো তাগিদ আমি দেখতে পাইনি, সবকিছুকে সাপ্রেস করার তাগিদ বরঞ্চ আমি দেখেছি। এটা একটা ভয়ঙ্কর অভিযোগ করলেন যে ডিফেন্সের কোনো কিছু উঠিয়ে আনার আমি কোনো তাগিদ দেখিনি, বরং সাপ্রেস করার তাগিদ দেখেছি। কেন কেন হঠাৎ? আজকে যদি ডিফেন্স এটা উঠিয়ে আনতো আমাকে নিশ্চয় ভিডিও করে এভাবে বলতে হতো না। এটাও তো কথা, আপনি তো এখান থেকেও বুঝতে পারছেন যে আমি কাজ করার স্কোপ পাইনি। এই স্কোপটা আমাকে ডিপার্টমেন্টাল কিছু গাইডলাইন এবং এসব দেখিয়ে রাখা হয়েছে। লাস্টে উনি এই গাইডলাইনটাও ভাঙলেন। কি ভাঙলেন না, উনি বা যে অ্যাসিস্ট্যান্টরা এই কাজ করতে পারবে না এটা বলে গাইডলাইনটা ভাঙলেন, কিন্তু দেখা গেল এই অ্যাসিস্ট্যান্ট আবার আরেকজন অ্যাসিস্ট্যান্টকে এনে উনি আরেকটা গাইডলাইনকেও ভাঙলেন। যে লাস্টে যখন সেজুতি সাবমিশন করলো যে আমরা কেন লাইফ ইমপ্রিজনমেন্টের দিকে যাব না, মানে আমরা কেন ফাঁসির দিকে যাব না, লাইফ ইমপ্রিজনমেন্টের দিকেই যাব। এখন এই যে মানে এই ঘটনাগুলো আমাদের বুঝিয়ে দিচ্ছে যে ইনভেস্টিগেশন তো যাও বা হয়েছে, এখানে ডিফেন্স এবং প্রসিকিউশনের যে একটা তার সঙ্গে যে রাজ্য সরকারের কোনো একটা প্রেশার বা কোনো কিছু মানে কাজ করছিল, যার জন্য ডিফেন্স তার নিজের ডিউটিটা পুরো করে করলো না। কোন কোন পয়েন্ট ছিল, কোন ভ্যালিড পয়েন্ট ছিল যেগুলো আপনার হাতে? আমি ইতিমধ্যে অনেকগুলো আচ্ছা দেখুন, একটা ফার্স্টেই পয়েন্ট যেটা খুব ভাইটাল, যে সঞ্জয় রায় যখন অ্যারেস্ট হলো
তখন তাকে ক্রাইম সিনে নিয়ে গিয়ে, হ্যাঁ, সেখানে যে আমরা যেটা বলবো যে রিকনস্ট্রাকশন অফ দ্য ক্রাইম সিন, এটা কি করা হয়েছিল? ক্রাইম সিনে কি সঞ্জয়কে আরেকবার নিয়ে যাওয়া হয়েছিল? এখানে কি বা সীমা পাহুজা বা রূপালী, এরা কি ক্রাইম সিনে নিয়ে গিয়ে রিকনস্ট্রাকশন অফ দ্য ক্রাইম, যেটা খুব জরুরি, ও যেটা অন্যান্য মানে বড় বড় কেসে করা হয়, সেটা কি করা হয়েছিল? করা হয়নি। আচ্ছা, এখানে যে আপনার ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারগুলো, এগুলো আনা হয়নি কেন? ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারটা আনা হলো না? তাহলে তো কতগুলো পার্সন এখানে ইনভলভ আছে, ওখান থেকেও ফিঙ্গারপ্রিন্ট থেকেও আমরা জানতে পারতাম, সেই স্কোপটাও নষ্ট করে দেওয়া হলো। তারপরে এখানে ধরুন যে ভিসেরা রিপোর্ট এখনো অবধি আসেনি, আর তার সঙ্গে আমি ওর ডাটা, মোবাইল ডাটা এবং ওনার ল্যাপটপ রিলেটেড কিছু, যে কি কি কন্ডিশনে তারা পাওয়া গেছে, ওখান থেকে কি উদ্ধার হলো, আমরা সেরকম কোনো গল্প পাচ্ছি না। তাহলে আরো কিছু আছে, যেমন ধরুন কোনো মানে এই চারজনের গল্প, মানে চারজন বা এই ডিউটিরত যারা ছিল, যারা সাক্ষী দিতে এসেছিল, তাদের নিজেদের স্টোরিকেই আমরা বিশ্বাস করেছি। আমরা কোনো আরো গল্প বা এদের কিরকম, এদের ব্যাকগ্রাউন্ডে এরা কি করে, কোথা থেকে এসেছে, এবং ওই রাত্রে কারা কারা কোথায় কোথায় ছিল, কোন রকম একটা আর নির্যাতিতার মা বাবা বলছেন যে সেই দিনকে সেমিনার হল সংলগ্ন যে বাথরুমের দেওয়ালটা ভাঙা হয়েছে, সেখানে যে পিডব্লিউডির তরফ থেকে সেখানে যে নোটিশ ছিল, সেখানে তার মেয়েকে নিয়ে, তার মেয়ে বাদে যে বাকি 29 জন যারা স্কলার ছিলেন, অর্থাৎ পিজিটি, তারা প্রত্যেকে সাইন করেছিলেন, এবং তাদের মতে ওই 29 জনকেও তারা এই সমস্ত কিছুর জন্য সন্দেহ করছেন। আপনারা কি প্রশ্ন করতে পেরেছিলেন? আপনারা আর্গুমেন্ট যেটা আমি আগেও বলেছি, 40টা ফটোগ্রাফের কথা, যেটা ক্রাইম সিন হওয়ার সঙ্গে সঙ্গে তোলা হয়েছিল বাই দ্য টালা পিএস। এবার ওই ফটোগ্রাফস গুলো হার্ড কপি ছিল 40টা। এবার ওই হার্ড কপিগুলোর একটা কপি করে আমাদেরও দেওয়া হয়েছিল, কিন্তু সেই কপিগুলো আমাদের সিনিয়র, মানে যে ডিপার্টমেন্টের হেড স্যার আছেন সৌরভ ব্যানার্জি, উনি বাড়ি নিয়ে চলে গেলেন, আমাকে একটা কপিও দেখানো হলো না। পরে আমি আমাদের যে সরকারি পিপিদের যে রুমে গিয়ে পিপিদের কাছ থেকে আমি ওই পিপি স্যারদের কাছ থেকে আমি ওই ফটোগুলো দেখি, এবং যাতে সন্ধিহান অনেক কিছু উঠে আসছে, এবং ওখানে যে কোনো একটা ক্রাইম হয়েছে বা মানে অনেক কিছু চিহ্ন ওখানে পাওয়া অলরেডি যাচ্ছে। তা এই ফটোগ্রাফস গুলোকে যেখানে জাজমেন্টে স্যার মেনশন করেছেন যে এখানে কোনো এইসব যে যা এভিডেন্স বা স্লিপিং হল বা এই সংক্রান্ত যে এভিডেন্স গুলো আছে, তার মধ্যে কোনো রকম এই রিলেটেড ফরেন্সিক রিলেটেড লোকেরা কিছু পায়নি। এখন সেটা কি সত্যি না কি, মানে কতটা ইনভেস্টিগেশন হয়েছে ভেতরে? আর একটা হলো যে ওই সময় তো আর আমরা এখন সিসিটিভি ইনস্টল করা হয়েছে, কিন্তু তখন এইসব সিসিটিভির কভারেজের এরিয়াগুলো ছিল না, যার জন্য আমাদের একমাত্র লোকের গল্প ছাড়া আমাদের কাছে কিন্তু কোনো এভিডেন্স নেই। একটা প্রশ্ন করবো যে আমরা আচ্ছা, আরেকটা কথা এখানে বলে নি, সেদিনে মানে স্লিপিং টেস্ট করানোর জন্য মানে সায়ন্তন না সায়ন বলে একজন ব্যক্তির মায়ের স্লিপিং, হ্যাঁ, পেশেন্ট পার্টি, ওনার মায়ের স্লিপিং টেস্ট হচ্ছিল রাত্রি 1টা অবধি, যেখানে কিন্তু ওই ছেলেটি পরে বলেছে যে সে কিন্তু অভয়াকে দেখতে পায়নি, ডাক্তার অর্কই এগুলো করিয়েছে। সময় তিনি বলছেন সেই পেশেন্ট পার্টি থেকে বলা হচ্ছে তাকে যখন স্বাক্ষর জন্য ডাকা হয়, না, স্বাক্ষর জন্য তাকে ডাকা হয়নি, আমি এটা অন্যভাবে খবর পেয়েছি। কেন ডাকা হলো না? সাক্ষ্য তাকে করা হয়নি, সাক্ষ্য তাকে করা হয়নি, তার স্টেটমেন্ট হয়তো নিয়েছে, সেটাও তোলা হয়নি। এখানে আমার একটা ইন্ডিভিজুয়াল ছিল যে মানে এনকোয়ারি, তাতে উঠে আসছে যে ওর মার যে ইয়ে হয়ে যাওয়ার পর ডাক্তার অর্কই বলেছিলেন যে, না, একজন নার্স বলেছিলেন, অর্কও ছিল না, অর্ক যে ওনাকে অ্যাডমিশনের সময় ছিল ওই রুমে, যখন শেষ হয়ে ওনার মা ঘুমিয়ে পড়েছে, তখন একজন নার্স এসেই বলেছিলেন যে আপনি ওনাকে বেডে নিয়ে যান। তো ছেলেটি তার মাকে বেডে নিয়ে গেল। তা এখানে নামটা আমার কাছে এখনই আমি পাচ্ছি না, নামটা মনে পড়ছে না। আচ্ছা ম্যাম, সঞ্জয় রায় কি আপনাদেরকে, আপনি আচ্ছা করবেন সেখানে? হ্যাঁ বলুন। হ্যাঁ, সঞ্জয় রায় বলুন। সঞ্জয় রায়ের ক্ষেত্রে সঞ্জয় রায় কি আপনাকে কখনো বলেছেন তিনি নির্যাতিতাকে কখনো হসপিটালে দেখেছেন বা কিছু? না, ও কখনো দেখেনি। তিনি তো অনেক পেশেন্টকে ভর্তি করতেন। বলে কি হবে, ও আমাকে বলেছে দিদি আমি ওকে কোনোদিনও আগে দেখিনি। কিন্তু আমি আপনাকে একটাই কথা বলছি যে অ্যাকিউজ তো নিজের বাঁচার জন্য, হ্যাঁ, আমরা তার উপর নির্ভর করব না, আমরা তার বয়ান নেব, তার স্টেটমেন্ট সে বলবে, কিন্তু এগুলো হলো
অন্যরকম। হ্যাঁ, রিপোর্টে মৃত্যুর যে সময় বলা হচ্ছে তার সাথে যারা সেদিনকে রাত্রিবেলা অর্থাৎ যে অর্ক সেন এবং গুলাম আজম যাদের কথা বলা হচ্ছে তাদের বয়ানের সাথে মৃত্যুর সময়টা যে পিএম রিপোর্টে যে সময় মৃত্যুর সময় বলা হচ্ছে বা খাবার টাইম, বিশেষ করে এই খাবার টাইমটাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথম থেকে ভিতরা রিপোর্টের কথা আপনি নিজেও বহুবার উল্লেখ করেছেন, আমরাও বলেছি। সেই কারণেই বলবো যে কোনো সাদৃশ্য পাওয়া যাচ্ছে না যে বয়ান এবং পিএম রিপোর্টের যে ডেথ টাইম। না, এখন তো বরঞ্চ আপনি সাদৃশ্যে এসে গেলেন যে ওই আপনার যে সিএফএসএল এর যে রিপোর্ট, ডিএনএ রিপোর্ট, তাতে আপনি 4 জন মেল পার্সন এবং 1 জন মহিলা এদের উপস্থিতির কথা জানতে পারছেন। এই পার্সনগুলোর যে উপস্থিতি আছে আর পরে যে খাবারের ব্যাপারটা, যে স্টোরিটা, সেখানেও কিন্তু আমরা 5 জন পার্সনই পাচ্ছি। হ্যাঁ, একজন মহিলা ডাক্তারও কিন্তু ছিলেন, হ্যাঁ উপস্থিত ছিলেন। হ্যাঁ, তাহলে আর একটা বড় প্রশ্ন হলো যে ডিউটির যে রোস্টার, সেটা কিন্তু কখনো হসপিটাল অথরিটি ঠিক করে দিত না। ওরা নিজেরা মানে থ্রু টেলিফোন এরা ঠিক করতো যে কে কখন ডিউটিটা করবে। দিদি একটা প্রশ্ন আরো থেকে যাচ্ছে, একটা প্রশ্ন করতেই হবে। আর সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে রুস্টারের কথা হচ্ছে বা এই যে যাদের কথা বলছেন, একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে সঞ্জয় রায়, এই যে নির্যাতিতার শরীরে যে তার নিপিল থেকে যে সোয়াব কালেক্ট করা হয়েছে সেটা সঞ্জয় রায় বলে ইয়ে করা হচ্ছে, এই সাপেক্ষে সঞ্জয় রায় কি যুক্তি দিয়েছেন আপনার? সে তো বলেছে আমি ওখানে যাইনি ক্রাইম সিনে, কিন্তু এর আগেই সে বলেছিল আমি ক্রাইম সিনে গেছি, বডি দেখেছি। হ্যাঁ, বডি থেকে রক্ত বেরোচ্ছিল। তা এই সবগুলো সেখানেই আমি হোঁচট খেয়ে পড়ে আমার হেডফোন পড়ে গেছে, এই ডাটাও ও অনেক। আমার যখন ওর সঙ্গে প্রথম দেখা হলো তখন মানে 23 তারিখে, তখনও আমাকে এই গল্পটাই বলেছে। তাহলে গল্প হ্যাঁ, আমি তো বললামই যারা অ্যাকিউজড হন তাদের গল্প বারবার বদলাবে, কিন্তু আপনি যে প্রসিকিউশন এবং আপনি যে ডিফেন্স, আপনি প্রসিকিউশনকেও বিশ্বাস করবেন না। ডিফেন্সের এমন বড় ভূমিকা যে সে আসল গল্পটা তুলে আনবে, না সেখানে কিন্তু এই কাজগুলো করা হয়নি। এখন যে সঞ্জয় রায়ের হয়ে যদি দাঁড়াচ্ছেন অ্যাডভোকেট রিয়াজ জালাল, আপনার কি মনে হয় হাইকোর্টে তিনি এই পয়েন্টগুলো তুলে ধরতে পারবেন? আমার পক্ষ থেকে আমি যেটা আমার কোর্টরুমে করতে পারিনি, সেটা আমি ভিডিও এইসবের ইউটিউবের মাধ্যমে মানে বা টিভি চ্যানেলের মাধ্যমে সবার সামনে আনার চেষ্টা করেছি এবং কেসটাকে স্টাডিও করেছি। যে এই যে বলা হচ্ছে যে ইনভেস্টিগেশন করা হয়নি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো করা হয়নি, কিন্তু যতটুকুনি করা হয়েছে তার থেকেও আমরা যেটুকুনি পাচ্ছি তার থেকেও তো আমরা কোনো কাজই করলাম না, ডিফেন্স কাজ করলো না। এখানে হাইকোর্ট লেভেলেও যদি সেই কাজটা না করা হয় তাহলে তো ডাইরেক্ট তার ইম্প্যাক্ট আমার আসামির ওপরে এসে পড়বে। শুধু তাই না, যারা সত্যিকারের ক্রাইম করেছে তারাও কিন্তু অধরাই থেকে যাবে। আপনার মতে কেন? আমি সে দুটো প্রশ্ন করবো। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে, রাজ্য সরকার তো এই কেসের শরিক ছিল না লোয়ার কোর্টে, তো তারা কি অ্যাপিল করতে পারে হাইকোর্টে? এটা কি সম্ভব? এটা দেখুন কি পারে কি পারে না, যেহেতু হাইকোর্ট শুনে পারমিশন দিয়েছেন তাহলে পারে, এখানে আমাদের কিছু বলার নেই। সিবিআই এত তৎপর কেন? এত তৎপরতা সিবিআই তৎপর এখন যে তাকে ফাঁসি দিলে সিবিআইর কি লাভ আছে আমার জানা নেই। যে তারা যে কাজ করেছে সেটার কনফার্মেশনের জন্যই হয়তো যাচ্ছে, যে তারা ঠিক কাজই করেছে, ঠিক দিকেই তারা মানে ইনভেস্টিগেশন করেছে। এখানে দেখুন, আপনার যদি রিইনভেস্টিগেশন হয় তার মানে কি আপনার কাজের উপর সন্দেহ তো করা হচ্ছে, বা আপনি যে পুরোটা করেননি সেটা তো বলা হচ্ছে, তাই না? বা সে ইশারা করে হোক আপনাকে বোঝানো হচ্ছে যে কাজটা যতটা হয়েছে ততটা ঠিক হয়নি, তবেই না আমরা ইনভেস্টিগেশনের দিকে যাচ্ছি বা অ্যাপ্লিকেশন করছি না। এখানে যে সন্তুষ্টি মানে সব পক্ষের সন্তুষ্টি যেটা বলেন সেটা কিন্তু হয়নি, যার জন্য আমি একজন ডিফেন্স হয়ে অনেক কথা বলছি, অভয়ার বাবা মা অনেক কথা বলছেন। এখন এই দিকে সিবিআই হয়তো এইরকমই চাইছেন, তবে দুটো পার্টি মানে যারা মানে স্টেট গভর্নমেন্ট আর সিবিআই, এখানে স্টেট ভার্সেস সিবিআই, দুজনেরই একটাই ডিমান্ড যে সঞ্জয়ের ফাঁসি। কোথাও গিয়ে কি যদি সঠিক তদন্ত হয় রাজ্য সরকার মুখ থুবড়ে পড়বে বলে আপনার মনে হয়? রাজ্য সরকার তো একটা খারাপ সিস্টেম বানিয়ে রেখেছেন, যে খারাপ সিস্টেমের মধ্যে পড়েই এখন আমরা সাফার করছি বা অভয়ার মৃত্যু পর্যন্ত হয়েছে। এবং আপনি প্রতি বছরই দেখবেন আরজি করে 2-3 জন মহিলার মৃত্যু হয়, যাকে সুইসাইডাল ডেথ বলে চালানো হয়, বা অন্যান্য হসপিটালেও অনেক কিছু হচ্ছে, মানে আরজিকর ছাড়াও অন্যান্য গভর্নমেন্ট হসপিটালেও অনেক কিছু হচ্ছে এবং অনেককে ভয় দেখানো হচ্ছে, অনেকে খুব ভয়ে কাজ করছে। তাহলে এই যে সিস্টেমটা এক্সিস্ট করছে এটা তো রেকটিফাইয়ের দরকার আছে, রেকটিফিকেশনের পাওয়ার তো ওনারই হাতে আছে, যেহেতু উনি স্বাস্থ্যমন্ত্রী এবং সঙ্গে উনি পুলিশ মন্ত্রী। তাহলে এই দিকটা ভেবে ওনার তো কিছু করার আছে, এটাই আমি বলবো।
আমার আমার শেষ একটা প্রশ্ন রয়েছে যে আহ, মানে বিচারক সঞ্জয়কে বলেছিলেন যা তথ্য এসেছে সব আপনার বিরুদ্ধে, এরপর আমরা আর কিছু করতে পারি না। কি সেই তথ্য পেলেন বিচারক যার বিরুদ্ধে এরকম একটা ওই একটা সিএফএসএল রিপোর্ট, আর কি পাওয়া যাবে, নিপল সোয়াব। এবং কিন্তু আপনি আপনি নিজে বলেছেন এত হাই প্রোফাইল একটা কেস যেখানে যে সিসিটিভি ফুটেজে তার যে গতিবিধি সেই গতিবিধির মধ্যে যথেষ্ট মানে অচলাবস্থা একটা ছিল, আপনি নিজে দেখুন, সেটার ওই সঙ্গে- সিসিটিভি ফুটেজ যদি দেখায় তাহলে অভয়াও যে ওই ফ্লোরে ছিলেন তার এভিডেন্সটা আনুক না সামনে, তাই না? কেন আপনি যদি আপনাকে খুন করতে চাই, আমাকে থাকতে হবে, আপনাকেও থাকতে হবে তো, তাই না? দুজন পার্টি এক জায়গায় হবে তবেই না খুনোখুনিটা হবে। তাহলে এখানে আমার আরেকটা কোশ্চেন এবার সবার কাছে, আপনারাও বুঝুন যে আমার মক্কেল তো ছিল ক্রাইম করার জন্য, আমি বলছি খারাপ মানুষ গেছিল ক্রাইম করতে, কিন্তু আপনার মেয়েও কি ওই ক্রাইমে, বা আপনার ভিকটিমও কি ওই ফ্লোরে ওই সময় ছিল? তার কনফার্মেশন কোথায়? আমি এবার সবার কাছে এটাই চাইছি। এটা বড় একটা প্রশ্ন চিহ্ন তুলে দিলেন। আপনি হ্যাঁ। বলছেন যে ভিকটিমের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন। হ্যাঁ, আপনি ওটা দেখান, আমি কোথায়, আমাকে শো করুন। আপনার শুধু লোকের গল্প শুনে তো হবে না, লোকের গল্প শুনে কারোর লাইফ সাজা হয় না। তবে যদি আমার শেষ প্রশ্ন আপনার কাছে, কি মনে হয় হাইকোর্টের যে বিচার প্রক্রিয়া শুরু হবে কতটা আশাবাদী? আমি হাইকোর্টের ওপর খুব আশাবাদী, এবং হাইকোর্ট যতটা অভয়ার মামলা রিলেটেড যা কিছু হয়েছে হাইকোর্টের ডাইরেকশনেই হয়েছে, সে রাস্তায় মিছিল বলুন বা প্রোগ্রাম বলুন বা কোনো কিছু, যতটা পেরেছেন হাইকোর্ট আমাদের ওনাদের ভিকটিমের বাবা মা এবং আদার জুনিয়র ডক্টরসদের যা কিছু প্রোগ্রাম আছে সেখানে অ্যাসিস্ট করেছেন আমরা দেখেছি। যেখানে রাজ্য সরকার হয়তো কোনো মোডে ছিলেন, তো ওনারা অনেক অনেক লজিক্যাল ওয়েতে কাজকর্ম করেছেন। এবার বাকিটাও হাইকোর্ট হয়তো করবে, কেন উদ্ঘাটিত হবে কলকাতা সত্য হাইকোর্ট? নিশ্চয়ই উদ্ঘাটিত হবে।